সাথে যারা যুক্ত আছে আমার সকল ছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত পড়ব আইসিটি বিষয়, আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, নাম ডিজিটাল ডিভাইস। আমরা আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই বিষয়ে প্রথমে আমি তোমাদের ধারণা দিতে চাই এই চ্যাপ্টারে কি কি বিষয় মূলত আমরা জানব। প্রথমে আমরা মূলত জানব ডিজিটাল ও অ্যানালগের পার্থক্য। এরপর আমরা জানব অ্যালজেব্রা ও বুলিয়ান অ্যালজেব্রার পার্থক্য। এরপর হলো বিভিন্ন প্রকার লজিক গেট এবং লজিক গেট দিয়ে লজিক সার্কিট ডিজাইন। আমরা আরও জানব এনকোডার ও ডিকোডার, সাথে থাকবে ফ্লিপ ফ্লপ, হাফ ও ফুল অ্যাডার, রেজিস্টার ও কাউন্টার। তো আমরা সামনে আগে এরপর আমরা শুরু করব আজকে এই চ্যাপ্টারটি কয়েকটা পার্টে বিভক্ত। আজকে আমরা যেটা শুরু করব সেটা মূলত পার্ট 1। এই পার্ট 1-এ আমরা আগে একটু দেখে নিই আমরা কি কি জানতে যাচ্ছি। পার্ট 1-এ আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে ডিজিটাল ও অ্যানালগের পার্থক্য, এরপর অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রার পার্থক্য, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক, বুলিয়ান পরিপূরক, বুলিয়ান অপারেশন, বুলিয়ান স্বতঃসিদ্ধ, দ্বৈত নীতি, বুলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্য। আচ্ছা, প্রথমে আসি ডিজিটাল ও অ্যানালগের পার্থক্য। তো আমি প্রথমে বলতে চাই পরীক্ষায় হয়তো কখনই ডিজিটাল ও অ্যানালগের পার্থক্য কি এটা আসবে না। তারপর যেহেতু আমরা এই চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টারের নাম হলো ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস পড়তে গিয়ে আমাদের অবশ্যই জানতে হবে হোয়াট ইজ ডিজিটাল। তো ডিজিটাল জানতে হলে অবশ্যই আবার অ্যানালগ না বুঝলে ডিজিটাল বোঝা যাচ্ছে না। এই কারণে মূলত এইটা অবতারণা। তো আমরা দেখে নিই ডিজিটাল ও অ্যানালগের পার্থক্য। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে কোন ডিভাইসগুলো অ্যানালগ আর কোন ডিভাইসগুলো ডিজিটাল? তো তোমরা হয়তো কেউ বলবে যে এইটা নিচের যে মিটার দেখা যাচ্ছে, এইটা আমার যেখানে কার্সর দেখা যাচ্ছে এইটা ডিজিটাল, এইটাও ডিজিটাল। উপরে যেটা দেখা যাচ্ছে কাটা, আরেকটা মিটার কাটা। ডিজিটাল এবং অ্যানালগ কি দেখে বুঝলাম? এখানে মনে হচ্ছে আমি সংখ্যা দেখে বুঝলাম যে এটা ডিজিট থেকে ডিজিটাল সংখ্যা, কিন্তু ডিজিটাল ও অ্যানালগের মূল পার্থক্যটা সেখানে না। ডিজিটাল ও অ্যানালগের মূল পার্থক্য হলো ডিজিটাল মানে হলো ডিসক্রিট, বিচ্ছিন্ন, আর অ্যানালগ মানে হলো কন্টিনিউয়াস। এই মিটারটির দিকে খেয়াল করো, ভি লেখা যে মিটারটিতে, এই মিটারে যখন আমরা কোনো কিছু মাপতে যাই সে যে কোনো জায়গায় কিন্তু দেখাবে। কিন্তু আবার যদি নিচের মিটারটা আসি, এখানে যে কোনো ভ্যালু কি দেখাবে? যে কোনো ভ্যালু দেখাবে না, ফিক্সড করা আছে 1.2, 1.3, 1.5। কিন্তু এই 1.2, 1.3 এর মাঝে মাঝে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, সমস্ত ভ্যালু কিন্তু এই মিটারে দেখাচ্ছে। কিন্তু অ্যানালগ কিন্তু যে কোনো এক জায়গায় যে কোনো জায়গাটা থামতে পারে এবং মান যে কোনো কিছুই হতে পারে। যাও, তো শুধু এটুকু মনে রাখতে হবে ডিজিটাল ও অ্যানালগের মূল পার্থক্য হলো ডিজিটাল মানে হলো ডিসক্রিট আর অ্যানালগ মানে হলো কন্টিনিউয়াস। আমরা যখনই দেখব যেখানে মিটার কাটাওয়ালা, আগের যে কোনো মিটারে আমাদের এই কাটা সিস্টেম ছিল এবং এখনো অনেক মিটারে সেটা আছে। যে সমস্ত মিটার এরকম কাটা দিয়ে ব্যবহার হয়, এটা একটা ইন্ডিকেশন। ডিজিটাল মানে এই মিটারটা না, এটা বোঝার উপায়। আমি জাস্ট উদাহরণের জন্য বললাম যে অ্যানালগ মানে হলো কন্টিনিউয়াস আর ডিজিটাল মানে হলো ডিসক্রিট। যাই হোক, তো আরেকটা বিষয় একটু বলি, ডিজিটাল যে সার্কিটগুলো আছে বা ডিভাইসগুলো আছে সমস্ত কিছুর বেস হলো গেট, লজিক গেট। সেই লজিক গেটই মূলত এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়।
ডিজিটাল অ্যানালগের আরেকটা পার্থক্য, দুটো সিগন্যাল দেওয়া আছে, উপরটি হলো অ্যানালগ সিগন্যাল, দিস অ্যানালগ সিগন্যাল, আর এটা হলো ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালে দেখো কন্টিনিউয়াস মান যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু ডিজিটাল সিগন্যাল এটা ধরা হয় 1, এটাকে ধরা হয় 0, মাঝখানে কিন্তু কিছু নেই। 1 এবং 0 মাঝখানে কিন্তু অনেক ভ্যালু আছে, কিন্তু এখানে কিছু নেই। এই হাই এই জায়গাটা ধরা হয় 1, লো এটাকে ধরা হয় 0, আবার এটা হাই বা 1, এই লো মানে 0, আবার এখানে হাই এটা মানে 1, আবার এখানে 0, লো মানে 0। আচ্ছা, এরপর আসি আমরা অ্যালজেব্রা ও বীজগণিত বা বীজগণিত। তো আমাদের অ্যালজেব্রা বা বীজগণিত এখানে জানতে হবে কেন? তো কিছুক্ষণ আগে আমি বলেছি ডিজিটাল ডিভাইসের প্রাণ বা বেজ হলো লজিক গেট বা লজিক সার্কিট। সেই লজিক সার্কিট বা লজিক গেটগুলো মূলত কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত ব্যবহার করে। তো বুলিয়ান বীজগণিত বুঝতে হলে আগে আমাকে বুঝতে হবে বীজগণিত কি। যদি আমরা জানি, জাস্ট রিভিশনের জন্য এটা সামনে আনা। তো বীজগণিত হলো গণিতের একটি শাখা, যেখানে বর্ণ বা প্রতীকের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হয়। পাটিগণিতের উল্টোটা, পাটিগণিত যেমন আমরা সংখ্যাকে সংখ্যা দিয়ে প্রকাশ করি, কিন্তু বীজগণিত বা আলজেব্রায় আমরা কি করি, আমরা সেখানে এক্স ওয়াই জেড এভাবে প্রকাশ করি। যেমন জেড সমান এ প্লাস বি, জাস্ট উদাহরণ, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু ম্যাথ, গাণিতিক কাজ সম্পন্ন করছি, কিন্তু কিসের মাধ্যমে সম্পন্ন করছি? গাণিতিক কাজ সম্পন্ন করা হচ্ছে বর্ণ বা প্রতীকের মাধ্যমে। আবার বলছি, গণিতের একটি শাখা। অ্যালজেব্রা কি? অ্যালজেব্রা বা বীজগণিত হলো গণিতের একটি শাখা, যেখানে বর্ণ বা প্রতীকের মাধ্যমে সংখ্যা প্রকাশ করে গাণিতিক কাজ করা হয়। এরপর আসি বুলিয়ান অ্যালজেব্রা। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, বা যেহেতু ভিডিও থাকবে পরবর্তী লিখে নিতে পারবা। বুলিয়ান অ্যালজেব্রা হলো, অ্যালজেব্রা ছিল গণিতের একটি শাখা, বুলিয়ান অ্যালজেব্রা হলো সেই অ্যালজেব্রার আবার একটি শাখা, যেখানে কি করা হয়, বীজগাণিতিক সমীকরণ তৈরির মাধ্যমে, দেখো বীজগাণিতিক সমীকরণ তৈরির মাধ্যমে কি করা হয়, একটা লজিক সার্কিটের ইনপুট ও আউটপুটের মধ্যে কি সম্পর্ক, আবার বলছি একটা লজিক সার্কিটের ইনপুট ও আউটপুট এর মধ্যে কি সম্পর্ক হবে, সেই সম্পর্ক নির্ণয় ও বিশ্লেষণ করা যায় কিভাবে, বীজগাণিতিক সমীকরণ তৈরির মাধ্যমে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হলো বীজগণিত একটি শাখা, যেখানে কি করা হয়, লজিক সার্কিটের ইনপুট ও আউটপুটের মধ্যকার সম্পর্ক নির্ণয় বিশ্লেষণ করা যায় কিভাবে, বীজগাণিতিক সমীকরণ তৈরির মাধ্যমে। বুলিয়ান অ্যালজেব্রা কেন পড়তে হবে? এর আগে বলেছি আমাদের যত ডিজিটাল ডিভাইস আছে, সেই ডিজিটাল ডিভাইসের প্রাণ হলো লজিক সার্কিট, আর সেই লজিক সার্কিট তৈরি করা হয় বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করে। সো আমরা যদি ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা তো পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু জানার জন্য তোমাকে করতে হবে। এবার আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রার কয়েকটি বৈশিষ্ট্য। এক নম্বর হলো, এটি মূলত গণিত ও যুক্তির মধ্যে একটি সেতু বন্ধন। এর আগে আমরা পড়েছি গণিত 1 2 3 4 এগুলি দিয়ে সব, বা এক্স ওয়াই জেড দিয়ে করেছি, কিন্তু লজিক বুলিয়ান অ্যালজেব্রা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো লজিক থাকবে। সেটা কি করে, গণিত ও যুক্তির মধ্যে একটা ব্রিজ তৈরি করে। এটা নিয়ে, এই সালটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, এটা কত হবে, 1847 না 1854? ইংরেজ গণিতবিদ
জর্জ বুল, উচ্চারণ হবে হবে জর্জ বুল, লিখতে হবে BOOL। আচ্ছা, তো সাল দুটার মধ্যে যে সমস্যা, অনেক জায়গায় কোনো বইয়ে লেখা আছে 1847, কোনো বই আছে 1854। যদিও অনেক বই বর্তমানে ঠিক করা হয়েছে। 1847 সালে জর্জ বুল সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আমাদেরকে একটি ধারণা দেন। 1854 সালে এই ইংরেজ গণিতবিদ তার এই ধারণাটিকে একটি বই আকারে প্রকাশ করেন। আমরা একটু দেখে নিতে চাই যে আমরা লাইভে আছি কিনা। হ্যাঁ, আমরা এখনো লাইভে আছি, আশা করি সব ঠিক মতন চলছে। আচ্ছা, এরপর আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রার আরেকটি বৈশিষ্ট্য। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। অন্যান্য অ্যালজেব্রায় আমরা যেমন অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু এখানে শুধুমাত্র 0 এবং 1, এর বাইরে কোনো কিছু ভাবার সুযোগ নেই। সাধারণ অ্যালজেব্রা আমরা কি করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, টোটাল কয়টা অপারেশন? টোটাল 4টা অপারেশন আমরা সম্পাদন করি, যৌক্তিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা মনে আছে? বুলিয়ান অ্যালজেব্রা হলো অ্যালজেব্রা একটি শাখা, যেখানে 3 ধরনের কাজ করানো হয় মূলত: যোগ, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, যৌক্তিক উল্টানো। স্বাভাবিক অ্যালজেব্রা বা অ্যালজেব্রায় আমরা 4 ধরনের অপারেশন সম্পন্ন করি। আর এখানে কয় ধরনের অপারেশন সম্পন্ন করি? এখানে 3 ধরনের অপারেশন সম্পন্ন করি: যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, যৌক্তিক উল্টানো। যদি বলি যৌক্তিক লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট, তাহলে বেটার হবে, কারণ ওগুলি আমরা মূলত ইউজ করব। বুলিয়ান অ্যালজেব্রার একটা বৈশিষ্ট্য, কোনো ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায় না। তবে আমরা ঋণাত্মক সংখ্যা তৈরি করতে পারি, যা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করা যায়। তোমরা অলরেডি সেটা করেছো। এরপর আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রায় যেমন জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায়, এইখানে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করা যায় না। এখন পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আসছে এবং যেগুলো আসবে, আমি আশা করি তুমি এগুলো যদি ভালো করে জানো, তাহলে অবশ্যই তুমি বুলিয়ান অ্যালজেব্রা ও অ্যালজেব্রার পার্থক্য কি সেটা সহজেই করতে পারবে। এবং এটা পরীক্ষায় আসে, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, এবং এটাকে অবশ্যই তোমার ইম্পর্টেন্স দিতে হবে। আচ্ছা, দেখো আরেকটা বিষয়, মাত্র 2টি অঙ্ক, এই কারণে যোগ ও গুণের কাজ তুলনামূলক সহজ হচ্ছে। বুলিয়ান অ্যালজেব্রায় যোগ ও গুণের কাজ সহজ হচ্ছে। কেন সহজ হচ্ছে? মাত্র 2টি অঙ্ক ব্যবহার করছি। অঙ্ক দুটো কি কি মনে আছে? হ্যাঁ, 0 এবং 1। এরপর আসি আমরা বুলিয়ান ধ্রুবক। আমরা যখন বীজগণিত করেছি, আমাদের কি নতুন কোনো কিছু শিখতে হয়নি? a+b² a+b³ সূত্রগুলো আমাদের নতুন করে মুখস্থ করতে হয়েছে। একইভাবে যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ব, আমাদের নতুন কিছু টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। নাম্বার 1 হলো বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1, এবং এদের মান পরিবর্তন হয় না। 0 এবং 1 তো কনস্ট্যান্ট আমরা জানি, আর ধ্রুবক মানে তো কনস্ট্যান্ট, সেগুলো মান পরিবর্তন হয় না, তাই এগুলো হলো বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান চলক, চলক মানে কি? ইংরেজিতে ভেরিয়েবল, যার মান পরিবর্তন হতে পারে। একটি উদাহরণ দেখো, x সমান a+b। এখানে x এর মান কত বলতে পারো? আমার মনে হয় বলা সম্ভব না, কারণ x এর মান যে কোনো কিছু হতে পারে। একইভাবে a+b এর মান কি আমরা বলতে পারবো? তাও বলতে পারবো না, কারণ এই মান চেঞ্জ হতে পারে, এর মান যে কোনো কিছু হতে পারে। দ্যাটস ওয়াই x a b, এই যে এখানে এটা হলো বুলিয়ান চলক, অর্থাৎ যার মান পরিবর্তন হতে পারে তাই হলো চলক। এবং সেটা যদি বুলিয়ান অ্যালজেব্রা হয়, তাহলে সেটা বুলিয়ান চলক। আবার যদি মান পরিবর্তন না হতে পারে, যেমন 0 এবং 1, মূল বিষয়
বুলিয়ান অ্যালজেব্রা যার মান পরিবর্তন হয় না তাকে বলা হবে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রা যার মান সময়ের সাথে পরিবর্তন হয় বা হতে পারে তাকে বলা হবে বুলিয়ান চলক। আশা করি বোঝা গেছে। একটু এক্সপ্লেনেশন যেটা আমি আগে বললাম। এরপর আসি আমরা বুলিয়ান অপারেশন। এর আগে বলেছি বিষয়টা যে ৩ ধরনের অপারেশন করা যায়: যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, যৌক্তিক উল্টানো। এবং এগুলো কি বলা হয়? বুলিয়ান অপারেশন। তো বুলিয়ান অপারেশন কত প্রকার? যৌক্তিক যোগ বা অর অপারেশন, যৌক্তিক গুণ বা অ্যান্ড অপারেশন, যৌক্তিক উল্টানো বা নট অপারেশন। এর আগে আমি বলেছি যে আমরা ৩ ধরনের অপারেশন করতে পারি। যে বিষয়টা আমি এখন বলবো যেটা মনে রাখতে হবে, অ্যান্ড অর নট, অল আর ইন ক্যাপিটাল অর ইন আপার কেস। খেয়াল রাখতে হবে ও আর, এ এন ডি, এনওটি এগুলো সবসময় বড় হাতে লিখতে হবে। তুমি যদি না লেখো সেটা ভুল হবে, খেয়াল রাখতে হবে। আবার বলছি, অর অ্যান্ড নট এগুলো সবই বড় হাতে হবে। এরপর আসি আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ মানে কি? যেগুলো মানে সবাই ধরে নিয়েছে, যেগুলো মানে আমাকে মেনে নিতে হবে। এরকম কিছু বিষয় আছে বুলিয়ান আলজেব্রা, যেগুলোকে বলা হবে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলিকে বলা হয় মানে বুলিয়ান অ্যালজেব্রা কিছু নিয়ম মেনে চলে, এই নিয়মগুলিকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। যেমন যোগের নিয়ম, 0+0, এটা কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। স্বাভাবিক অ্যালজেব্রায় 0+0 যোগ করলে 0 পাওয়া যেত, বুলিয়ান অ্যালজেব্রা এখন পর্যন্ত তাই পাওয়া গেছে। দ্যাট মিনস এখন পর্যন্ত নাথিং নিউ। 0+1 সমান সমান 1, এটাও কি নতুন কোনো কিছু? আমার মনে হয় না। এটা আমরা আগের নিয়ম থেকে আমরা জানি। 1+0 1, এটাও আগের নিয়মই। 1+1 1, কিভাবে 1+1 যোগ করলে? বাইনারি যদি যোগ করি তাও হয় 10 বা 10। আমি একটু বলতে চাই, তো এটা মূলত যোগ না, এটা এখন আমরা যেটা যোগ বলছি এটা মূলত অর অপারেশন। দুইটা যদি লো হয় তাহলে আমি লো পাবো, একটা লো একটা হাই থাকলে আমরা হাই পাবো, একটা হাই আর একটা লো থাকলে আমরা হাই পাবো। দুটোই যদি হাই থাকে তাহলে আমরা হাই পাবো। জাস্ট এটা মূলত যোগ না, এটা মূলত অর অপারেশন। এই যোগ অপারেশন, যোগ চিহ্ন দিয়ে যেটা করা সেটা মূলত বলা হয় অর অপারেশন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, গুণের নিয়ম দেখার একবার একটু আমি করছি। এই প্রথম তিনটা 0+0, 0+1, 1+0 সেম, ওগুলো কিন্তু আমরা আগের নিয়মেই পাচ্ছি। শুধুমাত্র আমাকে 1+1 সমান সমান 2 বা 10 না লিখে আমাকে লিখতে হবে 1। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বাইনারি যোগ না। তোমরা যদি কেউ মনে করো যে এটা বাইনারি যোগ তাহলে কিন্তু ভুল হবে, এটা বাইনারি যোগ না, যেগুলো লজিক গেটের অপারেশন। গুণের নিয়ম কি মনে হচ্ছে? কোনো কিছু নতুন মনে হয় না। 0.0 0, 0.1 0, 1.00, খুব ইজি। তো গুণের নিয়মও আমার মনে হয় না এখানে নতুন কিছু আছে। আমরা টোটাল কয়টা নিয়ম দেখলাম? 8টা। 8টা নিয়মের মধ্যে 7টা নিয়মই আমাদের আগের মতো। আমরা যখন অ্যালজেব্রা শিখেছি পাটিগণিতের সমস্ত নিয়মই কি বাদ হয়ে গেছে বা সমস্ত নিয়মই কি আসছে? পাটিগণিতের অনেক নিয়মই অ্যালজেব্রা ক্ষেত্রে প্রযোজ্য। একইভাবে বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু অ্যালজেব্রার একটি শাখা, তো অ্যালজেব্রার অনেক নিয়ম কানুন থাকবে। তো দেখলাম আমরা 7টার মধ্যে শুধুমাত্র একটা নতুন, আর সব আগের মতো।
বুলিয়ান পরিপূরক। তো এর আগে হয়তো এটা বলা হয়েছে, না এটা বলা হয়নি। বুলিয়ান অ্যালজেব্রা আমরা জানি 0 এবং 1 মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় এবং এদেরকে বলা হয় কি বলা হয় মনে আছে? এদেরকে বলা হবে বুলিয়ান ধ্রুবক 0 এবং 1। এবং এই ধ্রুবকদের একটিকে বলা হবে আরেকটির পরিপূরক। 0 কে বলা হবে 1 এর পরিপূরক, 1 0 এর পরিপূরক 1, 1 এর পরিপূরক 0। আবার বলছি 0 এর পরিপূরক 1, 1 এর পরিপূরক 0। এই এদেরকে বলা হয় পরিপূরক। এরপর আসে আমাদের হলো দ্বৈত নীতি। বিষয়টা ছোট, কিন্তু বিষয়টা বুঝতে একটু কষ্ট হয়। যারা বুঝতে পারো নাই তারা একটু বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিতে হবে। দ্বৈত নীতি, ডুয়ালিটি প্রিন্সিপাল, একসাথে দুইটা নীতি চলবে। দেখো একটু পড়েন, এখানে কি লেখা আছে? একটি বৈধ বুলিয়ান সমীকরণে দুই ধরনের পরিবর্তন করলে আরেকটি বৈধ বুলিয়ান সমীকরণ পাওয়া যাবে। তাহলে কি করতে হবে? দুইটা পরিবর্তন, টু চেঞ্জেস, দুই ধরনের, টু টাইপস অফ চেঞ্জেস, দুইটা পরিবর্তন না কিন্তু দুই ধরনের পরিবর্তন। আমরা একটি বৈধ বুলিয়ান সমীকরণে যদি দুই ধরনের পরিবর্তন করি তাহলে ওই সমীকরণটা চেঞ্জ হয়ে নতুন আরেকটি সমীকরণ সৃষ্টি হবে। নতুন যে সমীকরণটা পাওয়া গেল তাকে কি বলা হবে? তাকেও বলা হবে বৈধ বুলিয়ান সমীকরণ। এই যে প্রসেসের মাধ্যমে আমরা একটা বৈধ বুলিয়ান সমীকরণ থেকে আরেকটি বৈধ বুলিয়ান সমীকরণ তৈরি করলাম, তাকে বলা হবে কি? দ্বৈত নীতি। যদি পরীক্ষা আসে দ্বৈত নীতি কি, তখন আমাদের এটুকু এক্সপ্লেন করতে হবে। পরিবর্তন দুটো কি কি মনে আছে? আমি কিন্তু বলিনি, মনে থাকবে কিভাবে? পরিবর্তন দুটি, 0 কে 1 করতে হবে, 1 কে 0 করতে হবে। কোথায় করবো এগুলো? আমরা বুলিয়ান যে সমীকরণ তৈরি করব, অ্যালজেব্রা যে সমীকরণ আমরা দেখেছি, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একই ধরনের সমীকরণ তৈরি হবে। সেই সমীকরণ যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, আর 1 থাকলে 0 হয়ে যাবে। সমীকরণ দুই পাশে যতগুলো 0 থাকবে সমস্ত 0 1 হয়ে যাবে, যতগুলো 1 থাকবে সমস্ত 1 গুলো 0 হয়ে যাবে। জাস্ট চেঞ্জ হবে, 0 কে 1 করতে হবে, 1 কে 0 করতে হবে। আবার বলছি, দুইটি পরিবর্তন না কিন্তু দুই ধরনের পরিবর্তন। দুই ধরনের পরিবর্তন অনেকগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। 1 নাম্বার 0 এবং 1 পরস্পর বিনিময়। 2 নাম্বার অ্যান্ড আর অর, তার মানে ডট এবং প্লাস পরস্পর বিনিময় হবে। অর্থাৎ সমীকরণ যদি ডট থাকে তাহলে সেখানে প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকে সেখানে ডট হয়ে যাবে। আবার বলছি, একটি সমীকরণে যদি প্লাস থাকে সেইটা ডট হয়ে যাবে, ডট থাকলে প্লাস হয়ে যাবে। যেই কয়টা ডট থাকবে সেই কয়টা প্লাসে রূপান্তরিত হবে, যেই কয়টা প্লাস থাকবে সেই কয়টা ডটে রূপান্তর হবে। এবং 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। আমরা উদাহরণে আসছি, ব্ল্যাকবোর্ড নেই বা হোয়াইট বোর্ড নেই, আশা করি সমস্যা হবে না। দেখো বুলিয়ান রিলেশন একটা টেবিল দেওয়া আছে। প্রথম 1.0 সমান সমান 0, যে কোনো, এটা তো স্বাভাবিক, আমরা যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 পাওয়া যাবে। তো এইখানে আমরা বুলিয়ান এখানে দ্বৈত নীতি আমরা প্রয়োগ করব। দ্বৈত নীতি প্রয়োগ মানে কি? দুই ধরনের পরিবর্তন। কি কি? যদি 0 থাকে 1 এ পরিবর্তন করব। আছে 0 এই সমীকরণ প্রথম, এইটা, হ্যাঁ এখানে একটা 0 আছে, এই 0টা 1 হয়ে যাবে। সমস্যা নেই, এই পাশে 0টাও 1 হয়ে যাবে, আর ডটটা কি হবে? ডট হয়ে যাবে প্লাস। এর কি কোনো পরিবর্তন হবে?
কি মনে হয়? না, এর কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা বলি নেই যে বুলিয়ান চলক। এটা কি বুলিয়ান চলক, জিরোটা হলো বুলিয়ান ধ্রুবক। আমরা কিন্তু বলিনি বা আমি বলিনি বুলিয়ান চলকের কোনো পরিবর্তন হবে। কার পরিবর্তন হবে? বুলিয়ান ধ্রুবক। জিরো থাকলে ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এ পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা এ পরিবর্তন হবে এই ধরনের কোনো কিছু বলিনি। ডট কি পরিবর্তন হবে? ডট পরিবর্তন হবে। ডট পরিবর্তন হয়ে কি হবে? প্লাস হবে। জিরো পরিবর্তন হয়ে হবে কি হবে? ওয়ান হয়ে যাবে। সমান সমান তো সমান সমানই থাকবে, আবার এই জিরো পরিবর্তন হয়ে যাবে ওয়ান। দেখো সোজাসুজি দেখো, ওয়ান এ এ রয়ে গেছে, কারণ এই ভেরিয়েবল, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেরিয়েবল, there is a dot, the dot is now a plus, জিরো ওয়ান হয়ে গেল, এই জিরো ওয়ান হয়ে গেল। তাহলে এইটা হলো একটা বৈধ বুলিয়ান সমীকরণ। আবার এখানে দ্বৈত নীতি প্রয়োগ করে আমরা কি পেলাম? আরেকটা বুলিয়ান সমীকরণ পেলাম, যেটাও কিনা বৈধ। এই যে এখন বৈধ এবং অবৈধ, সেটা কিভাবে বুঝবো? এর মান আমি যদি ওয়ান বসাই তাহলে কি ওয়ান ডট জিরো, জিরো, এর মান যদি জিরো বসাই তাহলে জিরো ডট জিরো সমান সমান জিরো। তাহলে সমীকরণটা বৈধ। বৈধ বলতে সমীকরণ ডান পক্ষ বাম পক্ষ সমান। আবার একইভাবে এই পাশে আসে আমরা দেখি, এর মান যদি ওয়ান বসাই, এখানে যদি ওয়ান থাকে, ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান। এর মান যদি জিরো হয়, জিরো প্লাস ওয়ান সমান কত হয়? ওয়ান। অর্থাৎ সমীকরণের ডান পক্ষ বাম পক্ষ সমান। বৈধ অবৈধ এখানেই, একটা সমীকরণ ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে, তাহলে সমীকরণটা বৈধ হবে। তো আমরা এখানে চেঞ্জ করলাম। দেখো আমি যদি এখানে জিরোকে যদি ওয়ান না বানাই, এখানে যদি জিরো থাকে, তাহলে সমীকরণটা কি বৈধ হবে? বৈধ হবে না, কারণ তখন ডান পক্ষ বাম পক্ষ মিলবে না। একইভাবে আসো আমরা দেখি, এ ডট ওয়ান সমস্যা ওয়ান, এটা একটা বৈধ বুলিয়ান সমীকরণ। এখানে কি কি করতে হবে? আমাদের দুই ধরনের পরিবর্তন করতে হবে। এর কোনো পরিবর্তন হবে? হবে না। কারণ কি? যেমন একটা ভেরিয়েবল, দ্যার ইজ নো চেঞ্জ ইন ভেরিয়েবল। ডট, এটা কি চেঞ্জ হবে? হ্যাঁ, আমাদের নিয়মে আছে ডট থাকলে প্লাস হয়ে যাবে। দেখো প্লাস হয়ে গেছে। ওয়ান, ওয়ানটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে জিরো। হয়েছে? সমস্যার কোনো পরিবর্তন হবে? হবে না। এর কোনো পরিবর্তন হবে? নো চেঞ্জ। সো এই সমীকরণ থেকে আমরা এই আরেকটা সমীকরণ, এই সমীকরণগুলো কিন্তু আমাদের সঙ্গে মুখস্থ রাখতে হবে কিন্তু। তারপর দেখো এ ডট এ সমান সমান এ। তো এইখানে এইটা থেকে আমি এটা পাবো। এখানে কি করতে হবে? আমাদের দুই ধরনের পরিবর্তন আনতে হবে। এর পরিবর্তন করলাম, ডটের পরিবর্তন হবে? হবে। ডট প্লাস হবে, এর পরিবর্তন হবে? হবে না। এই সমস্যার পরিবর্তন হবে? হবে না। এর পরিবর্তন হবে? হবে না। কিন্তু আমরা দেখুন পেলাম মাত্র এক ধরনের পরিবর্তন, জিরো বা ওয়ান এখানে নাই, তা নিয়ে কোনো টেনশন নাই। যদি থাকে তাহলে আমরা চেঞ্জ করব, যদি না থাকে তাহলে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ডট আছে, জিরো ওয়ান নাই, নো টেনশন, ডট আছে, প্লাস করে দিলাম। এ আগের যে যার মতো এভাবেই আছে। তার মানে এ একটা বৈধ বুলিয়ান সমীকরণ, এটা একটা বৈধ বুলিয়ান সমীকরণ। এখন তোমাদের এটা কিন্তু অবশ্যই তোমাদের এটা মুখস্থ করতে হবে। এই যে যে চারটা আছে, এটা বেশি খেয়াল করো। তুমি যদি যখন এক এক সাইড মুখস্থ করো, সে তুমি বুলিয়ান রিলেশন এইটা মুখস্থ করতে চাও, এখানে চারটা সমীকরণ মুখস্থ করো। এই চারটা সমীকরণ মুখস্থ করলে তুমি কিন্তু আরো এই চারটা সমীকরণ নিজ থেকেই করতে পারবা। আশা করি পারা যাবে। কি মনে হয়, পারা যাবে না? না পারা যাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যদি সে ধরো এটা এ প্লাস ওয়ান সমান ওয়ান, এটা জানো, তাহলে এ প্লাসের জায়গায় ডট বসাও, ওয়ানের জায়গায় জিরো বসাও, এ প্লাস এ ডট জিরো সমান জিরো, তুমি আরেকটা সমীকরণ পাওয়া যাবে। কিন্তু তোমাকে অবশ্যই এই চারটা সমীকরণ অবশ্যই মুখস্থ করতে হবে। তো আচ্ছা, আরেকটা বিষয় বলি,
এখানে এ ডট সমান জিরো হলো কিভাবে, এ ডট সমান এ হলো কিভাবে, এ ডট এ এ বার সমান জিরো হলো কিভাবে, এগুলো আমরা আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এগুলোর আছে, তুমি ইচ্ছা করলে মুখস্থ না করেও, মুখস্থ না করো, আবার বলছি যে মুখস্থ না করো, তুমি চারটা মুখস্থ করলে চারটা পাবা, আবার এই চারটাও তোমার মুখস্থ করার প্রয়োজন নেই, এই চারটাও তোমাকে আমি টেকনিক শিখিয়ে দেব, আমাদের সাথে থাকবা। এই চারটা কিভাবে সমীকরণ আসে সেটা আমরা আশা করি আগামী ক্লাসে তোমাদের এক্সপ্লেন করতে পারবো। তো এখন পর্যন্ত আমরা যদি একটু পিছনে যাই, যে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, আমরা যদি একটু রিক্যাপ করি, বলা যাবে? দেখো, আমরা শুরু করেছিলাম ডিজিটাল ও অ্যানালগের পার্থক্য দিয়ে। ডিজিটাল ও অ্যানালগ মূল পার্থক্য কি? ডিজিটাল মানে হলো ডিসক্রিট, আর অ্যানালগ মানে হলো কন্টিনিউয়াস। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিজিটাল মানে হলো লজিক গেট বা লজিক সার্কিট। লজিক সার্কিট নির্ভর ডিভাইসকে বলা হবে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস কাকে বলা হবে? লজিক সার্কিট নির্ভর ডিভাইসকে বলা হবে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস মানে হলো লজিক সার্কিট। এরপর আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা ও অ্যালজেব্রা পার্থক্য। অ্যালজেব্রা মানে মনে আছে? অ্যালজেব্রা হলো বর্ণ বা প্রতীকের মাধ্যমে গাণিতিক কাজ সম্পন্ন করা। অ্যালজেব্রা একটা শাখা ছিল বুলিয়ান অ্যালজেব্রা। সেখানে করা হয়েছে, সেখানে বীজগাণিতিক সমীকরণ তৈরির মাধ্যমে একটি লজিক সার্কিটের ইনপুট ও আউটপুটের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয় ও বিশ্লেষণ করা হয়েছিল। এরপর আমরা কি বলেছিলাম? বুলিয়ান অ্যালজেব্রার কয়েকটা বৈশিষ্ট্য। অন্যতম বৈশিষ্ট্য বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা মূলত 3 ধরনের অপারেশন করা হয়। অ্যালজেব্রা যেখানে 4 ধরনের অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা 3 ধরনের অপারেশন। কি কি মনে আছে? লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে বলেছিলাম, অ্যান্ড অর নট এগুলো অবশ্যই বড় হাতের তোমাদের লিখতে হবে। এগুলো যদি ছোট হাতের লিখো তাহলে সেগুলো ভুল হবে। এরপর আরেকটা বৈশিষ্ট্য হলো যে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়, আর কোনো কিছু ব্যবহার করা হয়। এবং এই 0 এবং 1 কে, 0 এবং 1 কে কি বলা হয়েছিল মনে আছে? 0 এবং 1 কে বলা হয়েছিল বুলিয়ান ধ্রুবক বা বুলিয়ান কনস্ট্যান্ট। কারণ কি? কেন বুলিয়ান ধ্রুবক বলা হচ্ছে? কারণ their values cannot be changed। এরপর আসি আমরা বুলিয়ান চলক, এক্স ওয়াই জেড, আমরা যা কিছু ব্যবহার করবো এগুলো বলা হবে বুলিয়ান চলক, কারণ সেগুলোর মান পরিবর্তন হতে পারে। এরপর সর্বশেষ আমাদের ছিল বুলিয়ান দ্বৈতনীতি, যেটা আমি মনে করি আজকের ক্লাসের অন্যতম একটা বিষয়, যেটা অনেকেরই কনফিউশন আছে, অনেকেই জানে না যে রিলেশনগুলো বা সমীকরণগুলি কিভাবে তৈরি হয়, সেটা আমি পরবর্তীতে জানবো। কিন্তু এই 4টা সমীকরণ, আমাদের 8টা সমীকরণ না পড়ে 4টা সমীকরণ পড়েই যে এটা জানা যায় সেটা অবশ্য আমরা শিখলাম। খেয়াল রাখতে হবে দ্বৈত নীতি মানে কি? একটা বৈধ বুলিয়ান সমীকরণে আমরা কি করব? 2 ধরনের পরিবর্তন আনবো। আবার বলছি, 2টি পরিবর্তন না, 2 ধরনের পরিবর্তন। আমরা যদি একটি বৈধ বুলিয়ান সমীকরণে 2 ধরনের পরিবর্তন করি তাহলে আরেকটা বৈধ বুলিয়ান সমীকরণ পাওয়া যাবে। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। পরবর্তীতে নেক্সট লেসন কবে হবে আমরা ফেসবুকের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। আশা করি শনিবার নেক্সট ক্লাস শনিবার হবে। তার আগে যদি হয় তোমরা অবশ্যই জানতে পারবে। তো তোমরা ভালো থাকবে। তবে ক্লাস শেষ করার আগে আমি আরেকটা বিষয় তোমাদের বলতে চাই, যেটা সচেতনতামূলক, যে বাহিরে এখন যে অবস্থা, বাহিরে যতটা কম যাওয়া যায়। আর আমাদের দেশে আরেকটি বিষয় লক্ষণীয়, আমাদের ইয়াং জেনারেশন খুব বেশি আক্রান্ত হচ্ছে, কারণ তারা প্রায় বাইরে যাচ্ছে বা বাইরে গিয়ে
ভিতরে সময় কাটছে না, বাইরে যাওয়ার চেষ্টা করছে আর কি। অন্যান্য দেশের এই ট্রেন্ডটা কিন্তু উল্টো, অন্যান্য দেশে সাধারণত বৃদ্ধ যারা যারা সিনিয়র, মূলত তাদেরই করোনা বেশি হচ্ছে। তো আমরা আশা করি যে তোমরা একটু নিজেদের নিয়ন্ত্রণ করবা। বাসায় এখন থাকতে সমস্যা হচ্ছে, যতটা কম পারা যায় বাইরে যেতে হবে, একটু থাকতে হবে। তো সকলে ভালো থেকো। আজকে আমরা এখানে শুরু করছি। আর তোমাদের কোনো বিষয়ে যদি কোনো জানার বিষয় থাকে বা কোনো বিষয় মনে হয় যে আমি বুঝতে পারছি না বা বিষয়টা আহ, বুঝিনি, তুমি কমেন্টে সেটা জানাতে পারো, বা কোন কোন বিষয়টা আরো আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে সেটা বলবো। বা কোনো বিষয় মনে হবে না স্যার আপনি এটা বলছেন এটা ঠিক না, সেটাও তুমি যদি তোমার সম্ভব হয় তুমি কমেন্টে জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য বা তোমাদের কুইরিগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এখানে বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ। ভালো থেকো।